তো মলিকুলার অরবিটাল থিওরি কিছু কিছু স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে, স্যার খুব শক্ত, খুব শক্ত স্যার, বুঝতে পারছি না, হচ্ছে না, হচ্ছে না, হয় না স্যার। তো তোমাদের আমি বলছি, এখনই খাতা পেন নিয়ে বসো, আমার সঙ্গে এই ক্লাস করো। এই ক্লাস করার পর তোমাদের যদি মলিকুলার অরবিটাল থিওরিতে বিন্দুমাত্র কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে প্রবলেম হয়, তাহলে কি করব, আমি ভিডিও করাই বন্ধ করে দেবো, একদম প্রমিস। এই ক্লাসের পর যদি তোমাদের বিন্দুমাত্র কোনো মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে আমি ভিডিও করাই বন্ধ করে দেবো। ঠিক আছে? রেডি? খাতা পেন নিয়েছো? খাতা পেন নিয়ে একদম রেডি হো। আমরা এটা করতে করতেই একদম মলিকুলার অরবিটাল থিওরি শিখে যাব, যে কোনো কোশ্চেন সলভ আমরা করতে পারবো। চলো শুরু করো। তো এমনটি শুরু করার আগে ফার্স্ট একটা কথা আমি বলতে চাই, যে মলিকুলার অরবিটাল থিওরির প্রয়োজনীয়তা কেন হবে। দেখো, প্রয়োজনীয়তার কিসের জন্য হলো, অক্সিজেন আমরা একটা অণু জানি, তো অক্সিজেন অণুটার ইলেকট্রন বিন্যাস যদি করি, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, 8। তো 1s2 2s2 2p4। তো পিতে কটা ইলেকট্রন, 4টে, 1 2 3 আর 4। তো একটা অক্সিজেনের এইটা, আর একটা অক্সিজেনেরও সেম হবে, পি এর ইলেকট্রন বিন্যাস 2 3 4। তো আমরা যুগ যুগ ধরে জানি যে অক্সিজেন পরমাণুগুলোর মধ্যে ডাবল বন্ড থাকে। তো অক্সিজেন পরমাণুগুলোর মধ্যে যদি ডাবল বন্ড থাকে, তাহলে আমরা কি হবে, দুটো ইলেকট্রনের মধ্যে সমযোজী বন্ধন হয়েছে, এর একটা, এর একটা, এর একটা, এর একটা, তাই দুটো ইলেকট্রন। তো ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা দেখেছি যে সিঙ্গেল ইলেকট্রন ছাড়া কিন্তু তারা সমযোজী বন্ধনে করতে পারে না। তো দুটো অক্সিজেনের কি হয়েছে, এর একটা সিঙ্গেল ইলেকট্রন, এর একটা সিঙ্গেল ইলেকট্রন পরস্পর সমযোজী বন্ধন, আর এর একটা সিঙ্গেল ইলেকট্রন, এর একটা সিঙ্গেল ইলেকট্রন পরস্পর সমযোজী। তার যেই মাত্র সমযোজী বন্ধন এরা করলো, তখন কি আর আনপেয়ার্ড ইলেকট্রন আছে? আছে আনপেয়ার্ড ইলেকট্রন? নেই। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কোনো একটা যৌগের মধ্যে যদি না থাকে, তাহলে সেই যৌগকে বলি আমরা ডায়াম্যাগনেটিক। আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে বলি আমরা প্যারাম্যাগনেটিক। কিন্তু এইবারই হলো কোশ্চেন, কিন্তু দেখা যায় অক্সিজেনে তাহলে কী হওয়া উচিত ছিল, ডায়াম্যাগনেটিক, যেহেতু আর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। কিন্তু দেখা যায় যে অক্সিজেনটা প্যারাম্যাগনেটিক। কেন? সেই কোশ্চেনের উত্তর জানার জন্যই তৈরি হয়েছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি। তো দেখো এই থিওরিতে কি বলা হয়েছে। তাহলে যে কোনো পরমাণুর কী হয়, পারমাণবিক কক্ষক থাকে, যেমন হাইড্রোজেন হোক, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, তার কক্ষক থাকে। কক্ষক কী কী, এস, পি, ডি, এফ, এগুলো হচ্ছে কক্ষক। তো পরমাণুগুলো যখন অণু তৈরি করবে, পরমাণুরা যখন অণু তৈরি করবে, তখন ওই পারমাণবিক কক্ষকগুলো কি হয়, একটার পারমাণবিক কক্ষক আর একটা পারমাণবিক কক্ষকের সঙ্গে ইন্টারাকশান ঘটে। ইন্টারাকশান ঘটার ফলে নতুন ধরনের কক্ষক তৈরি হয়। তো এই নতুন ধরনের কক্ষককে বলি আমরা আণবিক কক্ষক। তাহলে কি হলো, কোনো অণু যখন তৈরি হবে, তখন কিন্তু আর পারমাণবিক কক্ষকের কোনো অস্তিত্ব নেই। যেমন মনে করো দুটো পরমাণু, এর কাছে একটা ঘর, ওর কাছে একটা ঘর, ঘর মানে কি, কক্ষক। তো সেই কক্ষকগুলো যখন পরস্পরের সঙ্গে মিশলো, তখন নতুন ধরনের কক্ষক তৈরি হবে, সেই হাইব্রিডাইজেশনের মতো। তো নতুন ধরনের যে কক্ষক তৈরি হবে, সেই কক্ষকগুলো কিন্তু পারমাণবিক কক্ষকের থেকে একটু আলাদা হবে। তো এই নতুন ধরনের কক্ষককেই বলবো আমরা আণবিক কক্ষক। তো যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হবে, ততগুলোই কিন্তু আণবিক কক্ষক তৈরি হবে। এখন কথা হচ্ছে যে স্যার, পারমাণবিক কক্ষক তাহলে কারা মিলিত হবে? না, পারমাণবিক কক্ষক তারাই মিলিত হবে যাদের শক্তি মোটামুটি সমান, সমান বা
প্রায় সমান। যেমন হাইড্রোজেন মনে করো, এর 1s ওর 1s, তো 1s আর 1sেরই মিলন হবে, মানে 1s আর 1s পারমাণবিক কক্ষক মিলিত হয়ে আণবিক কক্ষক তৈরি করবে। কখনো এমন হবে না একটা পরমাণুর 1s-এর সাথে আরেকটা পরমাণুর 2s কক্ষক মিলিত হয়ে আণবিক কক্ষক তৈরি করবে, এটা কিন্তু কখনোই হবে না। তো 1s-এর সাথে 1s, 2s-এর সঙ্গে 2s, 2p-এর সঙ্গে 2p। এইবার যখন এরা আণবিক কক্ষক তৈরি করবে, দেখো মনে করো একটা জায়গা রয়েছে, সেই জায়গায় দুজনা একটা একটা করে রুম ক্রিয়েট করেছে, রুম দিয়েছে পরস্পর, ক্রিয়েট না, পরস্পর রুম দিয়েছে, রুম দিয়ে এবার নতুন ধরনের দুটো রুম তৈরি হয়েছে। তাহলে ওই দুটো রুম একজন বলতে পারে ওই দুটো রুম আমি ইউজ করব, আরেকজন বলতে পারে না ওই দুটো রুম আমি ইউজ করব। তো দুজনের মধ্যে ঝগড়া বিবাদ বেঁধে যেতে পারে, কিন্তু না, ওরকম হবে না। কি হবে, নতুন যে আণবিক কক্ষক তৈরি হবে সেই আণবিক কক্ষক কী হবে, দুজনাই অধিকার থাকবে, তার মধ্যে দুজনারই সমান অধিকার থাকবে। তাহলে কি বললাম, আণবিক কক্ষকের মূল ভিত্তি কি, যে একই শক্তির যে সমস্ত পারমাণবিক কক্ষক তাদের মধ্যেই কম্বিনেশন হবে, কখনোই উচ্চতর শক্তির সঙ্গে নিম্নতর শক্তির কক্ষকের ইন্টারাকশন হবে না। আর যতগুলো পারমাণবিক কক্ষক থাকবে ততগুলোই আণবিক কক্ষক তৈরি হবে। এবার মনে করো 1s-এর সাথে 1s মিলিত হলো, কটা, এদিকে একটা 1s, এদিকে একটা 1s, এখানে একটা 1s কক্ষক আর এখানে একটা 1s কক্ষক। তাহলে কটা কক্ষক আমরা এঁকেছি, দুটো। এই দুটো পারমাণবিক কক্ষকের মিলনে, এটা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা পারমাণবিক কক্ষক, দুটো পারমাণবিক কক্ষকের মিলনে কটা আণবিক কক্ষক তৈরি হবে। আমি কি বলেছিলাম, যতগুলো পারমাণবিক কক্ষক থাকবে ততগুলোই কিন্তু আণবিক কক্ষক তৈরি হবে। তো এখানে কটা পারমাণবিক কক্ষক, দুটো, তো দুটোর ইন্টারাকশানে দুটো আণবিক কক্ষক তৈরি হবে। সেই দুটো আণবিক কক্ষক কি হবে, এটা এদিকে যদি আমরা শক্তির মাত্রা প্লট করি, তো একজনের শক্তি বেশি হবে আর একজনের শক্তি কম হবে। এই দুটোর শক্তির ডিফারেন্সটা, মানে এই যে ডিফারেন্সটা, এটা যদি 10 ক্যালোরি হয় বা 10 কিলো ক্যালোরি হয়, তো এটাও কিন্তু -10 কিলো ক্যালোরি হবে। কেন, এই দুটোর সমষ্টিতে এই কক্ষকগুলোর শক্তির সাথে সমান হতে হবে। তাই একটা কক্ষকের শক্তি যতটা বাড়বে আর একটা কক্ষকের শক্তি ঠিক ততটাই কমবে। তাই দুটো পারমাণবিক কক্ষকের সমন্বয়ে দুটো আণবিক কক্ষক তৈরি হলো। যে দুটো আণবিক কক্ষক তৈরি হলো তাদের একটা শক্তি হবে কম আর একটা শক্তি হবে বেশি। এটার শক্তি যতটাই কম হবে ওটার শক্তি ঠিক ততটাই বেশি হবে। তো 1s-এর থেকে যে কক্ষকগুলো তৈরি হবে তার নামও 1s হবে। তো আমি যদি এখানে 1s লিখে দিই, তাহলে আমরা পারমাণবিক কক্ষক আর আণবিক কক্ষককে তো আলাদা করে চিনতে পারবো না। সেই জন্য এই পারমাণবিক কক্ষক আর আণবিক কক্ষককে আলাদা করে চেনার জন্য এগুলোকে আরও কিছু নাম দিয়ে অভিহিত করা হয়েছে। যেমন 1s থেকে যে কক্ষকটা তৈরি হবে সেটাকে বলবো আমরা সিগমা 1s। তাহলে এর নাম কি হবে, নট 1s, এটা হবে সিগমা 1s। তাহলে দুটো তৈরি হয়েছে, তাহলে এটাও 1s থেকে এটাও 1s থেকে, তাহলে এটা যদি সিগমা 1s হয় তো এটাকে তো অন্য কিছু লিখতে হবে, না হলে তো আমরা বুঝতে পারবো না কোনটা কী কক্ষক। তো সেই জন্য এটাকে কি নাম দেওয়া হয়েছে, সিগমা স্টার 1s। তো যেহেতু 1s থেকে তৈরি সেই জন্য সিগমা 1s। যদি 2s থেকে তৈরি হয় তাহলে সিগমা 2s, ওটা সিগমা স্টার 2s। তো যেটা দেখো শক্তি কম সেটাকে বলি আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং, সংক্ষেপে বন্ডিং। তো এটাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল। কোনটাকে বলবো, অবশ্যই যেটা শক্তি কম হবে সেটাকে। তো এটাকে বলবো আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যেটা শক্তি বেশি হবে সেটাকে বলবো আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো তাহলে আরেকবার বলি, একই শক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকগুলোর মিলনে আণবিক কক্ষক তৈরি হবে। যত সংখ্যক পারমাণবিক কক্ষক মিলিত হবে
ঠিক তত সংখ্যাতেই আণবিক কক্ষক তৈরি হবে। যে আণবিক কক্ষক তৈরি হবে তাদের একজনের শক্তি বেশি হবে পারমাণবিক কক্ষকগুলোর চেয়ে, আর একজনের শক্তি পারমাণবিক কক্ষকের চেয়ে কম হবে। যার শক্তি কম হবে সেটাকে বলবো আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যার শক্তি বেশি হবে সেটাকে বলবো আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার আমরা ভাবো, যখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেছিলাম, তখন কি করেছিলাম, 1s2 2s2 2p4। এটা করতে গিয়ে আমরা 3টে রুল ফলো করেছি। একটা হচ্ছে হুন্ডসের সূত্র, একটা পাউলির অপবর্জন নীতি, আর একটা আব্বাউ প্রিন্সিপাল। তো আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, মলিকুলার অরবিটাল থিওরির কাজ মোটামুটি শেষ। এবার আমরা কি করব, ইলেকট্রন পূর্ণ করব। তো সেই পরমাণুর গঠনে আমরা যেমন দেখেছি ইলেকট্রন বিন্যাস করতে হয়, এখানেও ঠিক সেম কাজ, ইলেকট্রন বিন্যাস করতে হবে। কোনো চাপ নেই, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, শুধু আমাকে কি করতে হবে এবার, ইলেকট্রন বিন্যাস। তো আগেকার যেমন নিয়ম এখানে তেমন নিয়ম, মানে ইলেকট্রন বিন্যাস আমরা যখন করি তখন কি করি, আগে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে আগে ইলেকট্রন দিই, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর, মানে আগে 1s, তারপর 2s, তারপর 2p, যেমন আগে ছিল এক্ষেত্রেও একদম সেম ইলেকট্রন বিন্যাস করবো আমরা শুধু। পাউলির অপবর্জন নীতি, যখন সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে কি হবে, ইলেকট্রনগুলো এককভাবে সেগুলো দখল করবে এবং তাদের প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। যেমন পি, 2pতে মনে করো যদি 4টে ইলেকট্রন হয় তাহলে কি হবে, এখানে দুটো, এখানে দুটো, এরকম হবে? হবে না। সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ইলেকট্রনগুলো এককভাবে সেগুলো দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। এটা ভর্তি হয়ে যাওয়ার পর তারপর এটা ভর্তি হবে, তারপর এটা ভর্তি হবে, তারপর এটা ভর্তি হবে। তো সেই নিয়মও আমরা কিন্তু মলিকুলার অরবিটাল থিওরিতে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার আমরা দেখব যে পারমাণবিক কক্ষক তো কি বললাম, 1s 2s 2p। তো এবার মলিকুলার অরবিটাল কি কি নাম আমরা দেব। পারমাণবিক কক্ষকে যেমন দিয়েছি আমরা 1s 2s 2p, মলিকুলারের কী দেবো, সিগমা, পাই, ডেল্টা, এই সমস্ত চিহ্নগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তো এবার দেখবি কার ক্ষেত্রে কেমন আমরা ইউজ হবে। তো 1s দেখলে, একটুখানি ওয়েট করো, আমি একটু মুছে নিই। তাহলে 2s যদি আমরা আঁকি, এখানে 2s, এখানেও 2s। তাহলে 2s এটা কটা কক্ষক, একটা, এটা কক্ষক, কটা কক্ষক, একটা। তাহলে এখান থেকেও আমরা দুটো কক্ষকই পাবো, একটা হবে উপরে যেটা সেটা অ্যান্টি বন্ডিং, আর নিচে যেটা সেটাকে বলবো আমরা বন্ডিং। তো এটা শক্তি কম, সেই জন্য এর নাম হবে সিগমা 2s, এটার নাম হবে সিগমা স্টার 2s। ঠিক আছে, এবার যদি পি হয়, পি এর কটা কক্ষক, একটা, দুটো, তিনটে, এটা 2p, আর এর পাশেও 2p। তো এখান থেকে তিনটে কক্ষক, এর পাশে তিনটে কক্ষক, তাহলে কটা কক্ষক, ছটা। তাহলে এই ছটা কক্ষক থেকে কটা আণবিক কক্ষক তৈরি হবে, অবশ্যই ছটা। এবার দেখো, আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে দেখেছিলাম যে দু রকম বন্ধন হয়, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তো পি এর তিনটে কক্ষক, একটা px, একটা py, একটা pz। তো pz আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর অবস্থান করে, সেই জন্য পি কক্ষকগুলোর যখন অভিলেপন হয় তখন কি হয়, pz সবসময় সিগমা বন্ধন করে। কি বললাম, pz, মাইন্ডিং, pz সবসময় সিগমা বন্ধন করে। px
আর পিওয়াই কিন্তু সিগমা বন্ধন করে না, ওরা কি বন্ধন করে? পাই বন্ধন। সেই জন্য এখানেও নাম দেখো একটুখানি অন্যরকম হবে। তো একটা যদি পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড হয়, আমার কি হবে? দুটো আমি এখানে কক্ষক করব, একটা হবে পিএক্স, একটা পি ওয়াই, আর একটা হবে পি জেড। তাহলে উপরেও এরকম হবে, দুটো এখানে আর একটা এখানে। তো দেখো পিজেড কি বললাম? সিগমা বন্ধন করে। কেন? কারণ পিজেড পরমাণুগুলোর আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর অবস্থান করে, সেই জন্য ওদের মুখোমুখি অভিলেপন হয় বা মুখোমুখি অভিলেপন হয়। সেই জন্য পিজেড সবসময় কি করবে? সিগমা বন্ধনে অংশগ্রহণ করবে। সেই জন্য পিজেডের নাম হবে সিগমা টু পিজেড। এটা যদি টুপি হয় তাহলে এটাও হবে টুপি, তাহলে এটার নাম হবে সিগমা টুপি জেড। তাহলে এটার নাম কি হবে? এটা পিএক্স কি সিগমা বন্ধন করে? করে না। কি বন্ধন করে? পাই বন্ধন। সেই জন্য এর নাম হবে পাই টু পি এক্স, এটা পাই টু পি ওয়াই। দেখো পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই এর শক্তি কিন্তু একদম সমান। ওপরে একইভাবে এটা হবে পাই স্টার টু পি এক্স, আর এটা হবে পাই স্টার টু পি ওয়াই, আর উপরেরটা হবে সিগমা স্টার টু পি জেড। তো দেখো আমরা সব করে ফেলেছি। আগে কি ছিল? 1s, তারপরে 2s, তারপরে 2p। আমাদের আপাতত এইটুকু করলেই মোটামুটি এইচএসের সিলেবাস কমপ্লিট হবে। তো তুমি যেই বলো, নিট বলো, যাই বলো, এইচএসের সিলেবাস কিন্তু এইটুকুই আছে। কি? 1s সবথেকে কম শক্তি, তারপরে 2s, তারপরে 2p। তো এখানেও দেখো আমার যদি শক্তির ক্রম অনুসারে যদি আমি সমস্ত আণবিক কক্ষকগুলোকে সাজাই, তাহলে কি পাবো? 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 ফার্স্ট শক্তি কার এসেছিল? সব থেকে শক্তি কার কম? 1s। তাহলে 1s থেকে দুটো কক্ষক তৈরি হবে, একটা হচ্ছে সিগমা 1s আর একটা সিগমা স্টার 1s। হলো। নেক্সট কি কক্ষক? 2s। 2s তো এস তো সবসময় সিগমা বন্ধন করে, তাহলে 2s থেকে দুটো কক্ষক পাবো। দেখো 2s থেকে দুটো কক্ষক কী পেয়েছি? একটা সিগমা 2s, একটা সিগমা স্টার 2s। তাহলে এরপরের কি হবে? সিগমা 2s, এটা সিগমা স্টার 2s। নেক্সট 2s এর পরে 2p। 2p এর সব থেকে শক্তি কম কার? দেখো সিগমা 2p জেড। তো এরপরে কি লিখবো আমরা? সিগমা 2p জেড। তারপরে পাই 2px ইকুয়ালস পাই 2py। তারপরে কি লিখব? তারপরে কে? পাই স্টার। তো পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py। লাস্ট সিগমা স্টার 2pz। তো জাস্ট এইটুকুই করতে হবে আপ টু 20। দেখো কটা কক্ষক আণবিক কক্ষক হয়েছে, গুনে দেখো, ঠিক 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10 দুগুণে 20। তো 20 পর্যন্ত আমাদের শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস করতে হবে আণবিক কক্ষকের, ব্যাস, আর কিচ্ছু না। তো এইটুকু করতে পারলে আমরা কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। এবার এখানে একটুখানি একটা ব্যতিক্রম আছে, যে আপ টু 14 মানে নাইট্রোজেন পর্যন্ত, 14 পর্যন্ত আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, তখন কি করব? 2s আর 2p কক্ষক 14 পর্যন্তর ক্ষেত্রে কি হয়? 2s আর 2p কক্ষকের মধ্যে ইন্টারাকশান খুব বেশি হয়। সেই জন্য 14 পর্যন্ত মৌলের ক্ষেত্রে আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস যখন করব, তখন কি করব? এই সিগমা জেডটাকে তুলে এখানে নিয়ে আসবো, জাস্ট এটা, আর কোনো কাজ নেই। ওকে, তাহলে
আপ টু 14 এটা আমরা ইলেকট্রন বিন্যাস করব। এবার দেখো আমরা মলিকুলার অরবিটাল থিওরি থেকে কি কি বিষয় আমরা জানতে পারি। তো এই নিচেরটা আমি মুছছি না, কারণ এটা আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় কাজে লাগবে। আমি একটা করব আর তোমরা একটা করবে, তাহলেই দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো মলিকুলার অরবিটাল থিওরি থেকে আমরা যে জিনিসগুলো জানতে পাই সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার মানে কি? দুটো পরমাণুর মধ্যে বন্ধন সংখ্যা, যে পরমাণুগুলো এসে অণু তৈরি করলো তাদের মধ্যে কটা বন্ধন, সোজা কথা কটা বন্ধন। যদি দুটো বন্ধন হয় তাহলে বন্ড অর্ডার 2 বেরোবে, যদি তিনটে বন্ধন হয় তাহলে বন্ড অর্ডার 3 বেরোবে। তো দেখো আমরা করি, আস্তে আস্তে করলেই বুঝতে পারবো। যে হাইড্রোজেন, দেখি হাইড্রোজেনের বন্ড অর্ডার বের করব। সরি, তার আগে বন্ড অর্ডার বের করার সূত্রটা আমি এখানে লিখে দিই। বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ NB মাইনাস NA। তো হোয়াট ইজ NB আর NA? NB মানে হচ্ছে বন্ডিং ইলেকট্রন আর NA মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তো ওই বন্ডিং কোনগুলো? এগুলো হচ্ছে বন্ডিং 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 বন্ডিং, অ্যান্টি বন্ডিং অ্যান্টি বন্ডিং অ্যান্টি বন্ডিং। তো যেগুলো স্টার সেগুলো অ্যান্টি বন্ডিং, আর যেগুলো স্টার নেই সেগুলো বন্ডিং। তো হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা। এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো। তাহলে দুটো হাইড্রোজেনের কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তো ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ইলেকট্রন বিন্যাস যখন করব, কটা ইলেকট্রন? দুটো হাইড্রোজেনের দুটো। তাহলে প্রতিটা কক্ষকে কটা করে ইলেকট্রন যায়? দুটো করে। সব দেখো কক্ষক আলাদা করা হয়েছে। তাহলে এসের ইলেকট্রন কোথায় যাবে? এখানে, কারণ এখানে দুটো কক্ষক তৈরি হবে, সিগমা 1s আর সিগমা স্টার 1s। তো এখানে দুটো ইলেকট্রন, তো যেটা শক্তি কম সেটাতে আগে যাবে, তাহলে 1s আগে গেল। তাহলে বন্ডিং ইলেকট্রন দুটো, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন নেই, 0। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এই মান কত হবে? হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন 2 মাইনাস 0, তাহলে 2 মাইনাস 0 ইকুয়াল টু 1। তাহলে হাইড্রোজেনের বন্ড অর্ডার কত বেরোলো? 1। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের বন্ড অর্ডার করবো। অক্সিজেন নিয়ে যেটা আমার হলো, যে অক্সিজেন যার জন্য আমার মলিকুলার অরবিটাল থিওরি, যে অক্সিজেনের বেলায় আমরা দেখেছি যে ওখানে ডায়াম্যাগনেটিক। যদি ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করি তাহলে অক্সিজেনের হওয়া উচিত ছিল ডায়াম্যাগনেটিক, কিন্তু আমরা দেখব অক্সিজেন অরিজিনালি প্যারাম্যাগনেটিক। তো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা দেখো, নিজের এবার করো। আচ্ছা আমি আরেকটা করে দিই, 8 প্লাস 8, দুটো অক্সিজেন আছে, তাহলে 16। তাহলে 16 ইলেকট্রন বিন্যাস করে যাও। 2 4, যা এই কালো গালি দিয়ে করি, 6 8 10, 14 পরে, তাহলে সিগমা টু জেড আগে হবে 14। তাহলে 2 4 6 8 10 12 13 14, এবার 16 দেখো পাই স্টারের কী হয়েছিল, যে দুটো কক্ষক ছিল, দুটোরই শক্তি সমান। তাহলে 16 হলে 14 পর্যন্ত আমার এখানে হয়ে গেছে। এবার 16, একটা এখানে একটা এখানে, মানে পাই স্টার 2p(x) এ 1 আর পাই স্টার 2p(y) তে 1। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা হলো? দুটো অযুগ্ম ইলেকট্রন, তার মানে অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন যেহেতু আছে, তাহলে ওটা কেমন হবে? প্যারাম্যাগনেটিক। অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, আর অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক। তাহলে এবার অক্সিজেনের প্যারাম্যাগনেটিক হওয়ার কারণ আমরা এখান থেকে পেলাম। তাহলে অক্সিজেনের আমরা বন্ড অর্ডার দেখব। বন্ড অর্ডার কী হবে? হাফ NB মাইনাস NA। বন্ডিংয়ে কতগুলো আছে দেখো, বন্ডিং আছে 2 4 6 8 10। তাহলে অ্যান্টি বন্ডিংয়ে অবশ্যই 6 হবে, কারণ 10 আর 6 16। তবুও অ্যান্টি বন্ডিং কাউন্ট করে দিই, 2 4 5 6। তাহলে 10 মাইনাস 6 4, 10 মাইনাস 6 4/2 ইকুয়াল টু 2। তাহলে বন্ড অর্ডার কত বেরোলো? 2। এবার করো O2 মাইনাস, করো O2 মাইনাস, একদম সিম্পল হয়ে যাবে। করো করো করো, পজ করে নাও। বলি এবার O2 মাইনাস মানে একটা ইলেকট্রন এক্সট্রা,
মানে আগেরটা কত করলাম আমরা 16, এবার করব 17। তাহলে কি হবে, এখানে একটা ইলেকট্রন এক্সট্রা হবে, তার মানে এটা হয়ে যাবে, এটা দুটো হয়ে যাবে, তো এটা হবে 2। তাহলে কোথায় ইলেকট্রন বাড়লো, একটা অ্যান্টি বন্ডিংয়ে। তাহলে 6-এর জায়গায় কি করব, এখানে করব 7। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 3, 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1.5। নেক্সট O2 2 মাইনাস করো, O2 2 মাইনাস, তাহলে দেখো কত হয়ে গেল, 18 যেই মাত্র হয়ে যাবে, তখন কি হবে, এখানে আর একটা ইলেকট্রন চলে আসবে। দেখো O2 2 মাইনাস কিন্তু নট এ প্যারাম্যাগনেটিক, নট এ প্যারাম্যাগনেটিক এলিমেন্ট, সরি এলিমেন্ট না মলিকুল। তো O2 2 মাইনাস কিন্তু আর প্যারাম্যাগনেটিক থাকবে না, কেন, দেখো দুটোতেই 2 2 করে চলে গেছে। তো 2 2 করে যদি চলে যায় তাহলে কি হবে, এখানে কি হবে, অ্যান্টিবন্ডিং আর একটা গেল 8, কত হয়ে যাবে 1। তো বন্ড অর্ডার 1। এখন বন্ড অর্ডারের মান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে বন্ড স্ট্রেংথ, কোনটাকে ভাঙতে কত বেশি শক্তি লাগবে। সিম্পল ব্যাপার, যদি দুটো লাঠি থাকে সেটা ভাঙতে আমার যা শক্তি লাগবে, যদি একটা লাঠি থাকে সেটা ভাঙতে তার থেকে আরও অবশ্যই কম শক্তি লাগবে। তাহলে আমার বন্ড অর্ডার যত বাড়ছে, তার মানে বন্ড সংখ্যা তত বাড়ছে, তো বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড স্ট্রেংথ তত বেশি হবে, আর বন্ড অর্ডার যত কম হবে বন্ড স্ট্রেংথ তত কম হবে। তাহলে বন্ড অর্ডার থেকে, সরি মলিকুলার অরবিটাল থেকে, থিওরি থেকে আমরা 3টে জিনিস বলতে পারবো, একটা হচ্ছে বন্ড অর্ডার, একটা বন্ড স্ট্রেংথ, আর একটা হচ্ছে চৌম্বক ধর্ম। তো সিম্পলি আই হোপ যে তোমাদের পুরো বিষয় ক্লিয়ার। তো এখন একটা করো তোমরা, সেটা হচ্ছে নাইট্রোজেন করো, N2 বের করো, তাড়াতাড়ি করে নাও, শুরু করো, আমি শুরু করতে করতে তোমরা শুরু করে দাও। N2-র ক্ষেত্রে কিন্তু আপ টু 14, তো ওর ক্ষেত্রে কিন্তু একটু ধ্যান সে, যারা ধ্যান সে করনা, হয়েছে, সবার হয়ে গেছে নিশ্চয়। তো কী হবে, 14-র ক্ষেত্রে এটা পরে আসবে, এটা আগে আসবে। তাহলে এটা মুছে দিলাম, এটাকে তুলে কোথায় করব, ওখানে সিগমা 2p/z আপ টু 14। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14। তাহলে নাইট্রোজেনের বন্ড অর্ডার আমরা বের করি, বন্ড অর্ডার সমান হাফ NB। বন্ডিং ইলেকট্রন কটা দেখো, 2, 4, 6, 8, 10। তাহলে 10 - 4, তো 10 থেকে 4 বলতে 6, 6কে 2 দিয়ে ভাগলে 3। তো আমরা জানি যে নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তো সেই জন্য এর বন্ড অর্ডার বেরোলো 3। তো নাইট্রোজেন কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? অবশ্যই কোনো অযোগ্য ইলেকট্রন আছে, নেই, তাহলে অবশ্যই ডায়াম্যাগনেটিক। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, সব ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু পরিষ্কার জলের মতো। আর যদি না পরিষ্কার হয় তাহলে আমাকে বলবে, আমি ভিডিও করা বন্ধ করে দেবো। ও আরেকটা জিনিস বলে দিই, যদি এরকম দেয় কার্বন মনোক্সাইড, NO, এগুলোও দেয় করতে, তো এগুলোর ক্ষেত্রেও ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদম সেম জিনিস করব, একদম সেম, শুধু ইলেকট্রনটা কাউন্ট করব। কার্বন কত 6 আর অক্সিজেন কত 8, 14, তাহলে এটা নাইট্রোজেনের মতো করব। NO, নাইট্রোজেন কত 7 আর অক্সিজেন কত 8, তাহলে 7 আর 8 15, তাহলে এটা 15 ইলেকট্রন বিন্যাস করে দেবো, যেমন করে করেছি, একদম সেম। তো মলিকুলার অরবিটাল থিওরি এটুকুই, আশা করি ভালো লেগেছে, দেখতে থাকো একদম এরকম ভিডিও। আমাদের আজকে কেমিক্যাল বন্ডিং শেষ হয়ে গেল, নেক্সট আমরা স্টার্ট করব P ব্লক, তো লাগে রহো।